জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়, এবং দুজনই দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। 3 দিন 4 দিন আগেই সজীব ওয়াজেদ জয়ও বলেছেন। তো আজকের এই ভিডিওটা যখন আপনারা শুনবেন, প্লিজ দয়া করে পুরো ভিডিওটা শুনবেন। আজকের এই ভিডিওটা দয়া করে সকলে পুরো ভিডিওটা শুনবেন, এবং পছন্দ হলে ম্যাক্সিমাম শেয়ার করবেন, ম্যাক্সিমাম বন্ধু বান্ধবকে বলবেন যেটা শোনার জন্য। আওয়ামী লীগ নেতাদেরকে প্রেশার করে পাঠাবেন যেটা শোনার জন্য। আমি এই যে শেখ হাসিনা আজকে প্রায় 15 দিন আগে বলেছেন নো ভোট নো ভোট, একটা ক্যাম্পেইন চলছে না, নো ভোট নো ভোট, যেখানে নৌকা নাই সেখানে ভোট নাই। বেশ কিছু জনপ্রিয় গানও করেছে, অবশ্য ওখানে দুই একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে, সেটাতে কেউ মনক্ষুণ্ণ লাভ নেই। কারণ এখন যে প্রজন্ম, জেনজি প্রজন্ম, তারা তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ছাড়া বুঝে না। কারণ ওই যে একজনে বলছিল সাউ আমাওয়া ছেড়ে দাও, ওনার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তো সবাই শুনেছে না, তো সেই এখন আমরাও ওইভাবে গেলাম। কিন্তু এই যে আমাদের নেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় যে কথাটা বলছে যে ভোট কেন্দ্রে কাউকে না যাওয়ার জন্য, যারা আওয়ামী লীগ সমর্থক বা জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে তাদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে, আমাদের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, এদের কোনো নেতা নেত্রীকে আজ পর্যন্ত একটা ভিডিও মেসেজ দিতে পেরেছে? পারে নাই। তবে আজকে থেকে আমাদের বিভিন্ন তৃণমূলের বেশ কিছু কর্মী, বেশ কিছু ভাই বোন যাদের কোনো পদ পদবিও নেই, তারা ভিডিও মেসেজ দিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের থেকে ভিডিও মেসেজ ফেসবুকে ছেড়ে দিচ্ছে, রেকর্ডিং করে রেকর্ডটা ছেড়ে দিচ্ছে। কিন্তু নেতারা কোথায়? আপনার আজকে যুবলীগের সেন্ট্রাল কমিটির 2 লিডার, পরশ, তিনি কানাডায় থাকেন, আরেকজন আছেন নিখিল, সেক্রেটারি, দুইজনের একজনই কি ভিডিও বার্তা দিয়েছেন? একটাও দেননি। এ টিমের লাইভে এসেছিলেন পরেশ সাহেব, উনি ওনার চেহারা দেখান নাই। ওনারা দুইজন কিন্তু চাইলে 2টা ভিডিও বার্তা, ছোট ছোট 30 সেকেন্ডের ভিডিও বার্তা হোক, যে যারা যুবলীগ করেন, আওয়ামী লীগ করেন, যারা করেন, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, আশপাশের লোকজনকে উৎসাহিত করুন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এই কথাগুলো তো ওনারা দুইজন ভিডিওতে এসে বলতে পারতেন, লাইভে আসার দরকার নেই, রেকর্ডিং করে ছেড়ে দেন না 30 সেকেন্ডের জন্য। করেননি। স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট, উনি আছেন বর্তমানে সম্ভবত ইউএসএ, এবং সেক্রেটারি উনিও আছেন বাইরে, না জানি হয়তো থাইল্যান্ড বা ব্যাংককে, কোথায় আছেন কে জানে। ওনাদেরকে আজ পর্যন্ত, আমি অনেকবার কথা বলেছি, আজ পর্যন্ত বলাতে পারিনি ওনাদেরকে। মহিলা আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি, কোথায় আছেন ওনারা? ওনারা যদি ঘরে থেকে থাকেন তাহলে ওখান থেকে একটা ভিডিও বার্তা দেন না। এরপর আছে আপনার কৃষক লীগ, কৃষক লীগের সেক্রেটারি থাকেন কানাডায়, উনিও কেন একটা ভিডিও বার্তা দিতে পারলেন না? আমাকে বলেন। ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তরের যে সেক্রেটারি, উনিও দেশের বাইরে আছেন, প্রেসিডেন্ট যদিও জেলখানায় আছেন। আর ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি, উনি তো হাওয়া, ওনার অবস্থা কেন হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে, এই অবস্থায়। এছাড়াও আরো কিছু আছে, যেমন আপনার বঙ্গবন্ধু পরিষদ আছে, প্রকৌশলীরা আজকে অবশ্য একটা বিবৃতি দিয়েছে, সাচিব আছে, কৃষিবিদ সংগঠন আছে, আওয়ামী লীগ আইনজীবী পরিষদ আছে, এনারা কোথায়? সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ কোথায়? সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক যে নাজিম নিজাম, যার ওয়াইফ একসময় এমপিও হয়েছিলেন আওয়ামী লীগের বদন্যতায়, ওনারা কোথায়? নাজিম নিয়াজ তো আমেরিকাতে আছেন, ওনারা কেন এসে একটা ভিডিও বক্তব্য দিচ্ছেন না বা ভিডিও বক্তব্য দিতে পারছেন না? কারণটা কি? এই যে তৃণমূল কর্মী যারা এখন ভিডিও বার্তা দিচ্ছে, তাদের বাবা মা আছে, তাদের ঘর বাড়ি আছে, তাদের ভয় নেই, শুধু নেতাদেরই বাবা মা আছে, ঘর বাড়ি আছে, এটা চলে যাবে? নাকি এই সমস্ত সংগঠনের বড় বড় নেতারা এখন বিএনপি বা জামাতকে ডোনেশন দিচ্ছে এবং গোপনে হাত মিলাচ্ছে? কোনটা আপনার কাছে কোনটা মনে হয়? কমেন্টস করে জানান আপনার কাছে কোনটা মনে হয়। এই যে আমি যে সংগঠনগুলোর কথা বললাম, তার মধ্যে একমাত্র ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছাড়া আর কেউ ফেসে আইসে এভাবে বিভিন্ন জায়গায় কথা বলছে না। কোথায় গেল এই যুবলীগের নগর, মহানগর, ওয়ার্ড, থানা কমিটির সভাপতি সেক্রেটারিরা? তারা কোথায়? যুবলীগের তৃণমূলের কর্মীরা কথা বলে, নেতারা কোথায়? শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে যে যে ওনারা কথা বলছেন, এতেই হবে? আপনাদের মতামত কি? যে এই মুহূর্তে যেহেতু শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুইজনই দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, এই কথাটা আওয়ামী লীগের সমস্ত নেতারা
একের পর এক বলা উচিত কিনা। ওনারা যদি বলে এটার ইম্প্যাক্ট আমি বা আপনি বললে যতটুকু পড়বে তার চেয়ে বেশি পড়বে, তাই নয় কি? আওয়ামী লীগের 300 আসনে 300 এমপি আছেন। 300 এমপি যদি এসে এক এক দিনে যদি 10 জন বা 20 জন এমপি হয়, যে এসে যদি বলেন যে আমার আসন, ধরেন আপনার এক্সাম্পল আমি বললাম যে আমার আসন 1, আমার আসন 2, আমার সংসদীয় আসন 300, আমার সংসদীয় আসন 286, আমার সংসদীয় আসনের নেতা কর্মী জনসাধারণের কাছে অনুরোধ, আপনারা 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন না, আপনারা সকলে বাসায় থাকুন। যদি প্রেসারে পড়ে বা মৃত্যু ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যেতেই হয়, ভোট কেন্দ্রে গিয়ে সেই ভোট কি করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ওখানে, যে আপনারা এমন কিছু করুন, এমনভাবে করেন যে আমরা কোনো ভোট কেন্দ্রে যাব না, ভোট দেব না। এই অনুরোধটুকু কি 300 আসনে 300 জন এমপি করতে পারেন না? বা রানিং এমপি যারা ছিল তারাও করেন না? বা আগামীতে অদূর ভবিষ্যতে যারা এমপি হওয়ার খায়েশ আছে, কমিশনার হওয়ার খায়েশ আছে, তারাও কি বলতে পারেন না? সারা বাংলাদেশে এতগুলো কমিশনার, মহিলা কমিশনার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, অমুক চেয়ারম্যান, কোথায় ওনারা? কেন ওনারা এখন ভিডিও বার্তা দিচ্ছেন না? আওয়ামী লীগের কতজন নেতা, আমি কোনো কর্মীর কথা, কতজন নেতা এই সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে ওয়ার্ড কমিটির নেতা, কতজন আপনারা উঠান বৈঠক করতে পারছেন? আপনারা সব কি ওই যে রাতের বেলার হোয়াটসঅ্যাপ, সারা রাত হোয়াটসঅ্যাপ আর দিনের বেলা মেয়াদ উত্তীর্ণ খায়া ঘুমাইয়া থাকবেন? আমি এখন পর্যন্ত দেখলাম না যে কোনো আওয়ামী লীগ নেতা ফোন দিয়ে বলতে যে ভাই এই এটা লাইভ রেডি করেন, আমি আমার এলাকার জনগণকে বলবো, আমি আমার দেশের জনগণকে বলবো যে যাতে ভোট কেন্দ্রে না যায়, আমি আমার জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের কথাটা বাংলাদেশের মানুষকে আরো বেশি করে শোনাবো। হ্যাঁ, আমরা জানি শেখ হাসিনার কথা সবাই শুনছে, সজীব ওয়াজেদ জয়ের কথা সবাই শুনছে, কিন্তু কথাটা হচ্ছে যে আপনারা কেন বলছেন না এখনো? কেন আপনাদের মধ্যে গ্রুপিং? আপনারা কেন এখনো বলতে পারতেছেন না? মানে আপনাদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য, ব্যবসা বাঁচানোর জন্য আপনারা চুপচাপ চেহারা দেখাবেন না নাকি? আপনারা কেউ চেহারা দেখাবেন না, কারণ আপনারা চেহারা দেখাইলে আবার আপনাদের ব্যবসা বাণিজ্য এগুলোর ক্ষতি হয় কিনা। আর আমরা যারা বলি বা আমার তৃণমূল কর্মী ভাই বোন যারা বলে, তাদের কারোই ব্যবসা বাণিজ্যও নাই, বাপ মাও নাই, ঘর বাড়িও নাই, সব এতিমখানা থেকে উঠে এসছে নাকি? এটাই কি মনে হয় না? তো আপনারা প্লিজ যারা আমার এই বক্তব্যটা শুনছেন, সকলে এই বক্তব্যটা একটু বেশি বেশি করে প্রচার করেন, বেশি বেশি করে আওয়ামী লীগ নেতাদেরকে জিজ্ঞেস করেন এখন যে তোমরা হোয়াটসঅ্যাপ কলে আমাদের সাথে কথা না বলে ভিডিও বার্তা দাও। আমার কথা হচ্ছে ভিডিও বার্তা দাও। আওয়ামী লীগকে ধ্বংসের মূল কারিগর এই লোকগুলো, এই কমিটি, আপনার যতগুলো কমিটি বললাম, এই যে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, এরা সবগুলোই দায়ী, এরা সবগুলোই দায়ী। আজকে কোথায় অ্যাডভোকেট সাহেবেরা গোলাগুলি করতেন? আপনারা আপনারা ওই কে এপিএস হবেন, কে পিপি হবেন, কে জিপি হবেন, কে ডিপি হবেন, সকলেই তো পয়সা খাইছেন। বুদ্ধিজীবীরা আওয়ামী লীগ আমলের গত 15 বছর তো আপনারাও পয়সা খাইছেন, সব বেনিফিশিয়ারি। কেউ জমি নিছেন, কেউ জায়গা নিছেন, কেউ টাকা নিছেন, কেউ চিকিৎসার জন্য টাকা নিছেন, নিছেন না আপনারা? কেউ আপনাদের বউরে এমপি বানাইছেন, কারো বউ আবার যে নেতা হইছে, কারো ছেলে এমপি হয়েছে। আপনারা বের হচ্ছেন না কেন? আপনার বের হওয়ার দরকার নেই, আপনারা রাস্তায় মিছিল করতে বলতে ভিডিও বার্তা দেন, অনলি 30 সেকেন্ড, যে আপনি বলেন যে আমি অমুক, চেহারাটা দেখাই যে আমি অমুক, আমার এলাকার জনগণ এবং দেশবাসীকে বলছি এই ভোটে আপনারা কেউ যাবেন না, এই ভোটে আপনারা কেউ ভোট দিতে যাবেন না, নো ভোট, নো ভোট, নো ভোট। আওয়ামী লীগ নাই এই জন্য যে আপনারা শুধুমাত্র যাবেন না তা নয়, এই দেশটাকে বাঁচানোর জন্য হলো এই ভোটে অংশগ্রহণ করেন না। কারণ এই ভোটে যদি অংশগ্রহণ না করেন, এই ভোটের পার্সেন্টেজ সারা পৃথিবীর লোকজন যখন দেখবে হাসবে, এটা সকলেই আপনার কি করবে? বাতিলের খাতায় ফেলে দিবে। এই কথাগুলো বলার মতন আওয়ামী লীগ নেতাকর্মী, যুবলীগ নেতাকর্মী, স্বেচ্ছাসেবক লীগের নেতা, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আরো যা যা আছে, এই যে সাচিব, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সঙ্গীত পরিষদ, তারপর আপনার কৃষিবিদ সংগঠন, তারপরে আওয়ামী লীগ আইনজীবী পরিষদ, পরিষদের তো অভাব ছিল না। কোথায় আপনারা নেতারা? সুতরাং আসুন, আমার তৃণমূল ভাই বোন এবং যারা আছেন সকলে মিলে আমার এই ভিডিওটাকে
আপনারা নিজের মনে করে, নিজের মনের ভাষা মনে করে সকলের কাছে পৌঁছান এবং আওয়ামী লীগ নেতাদের কাছে পৌঁছান বেশি বেশি করে, যে জবাব দাও। এবং আপনাদের যদি আরও কোনো পরামর্শ থাকে আপনারা কমেন্টসে লিখুন। প্রতিদিন এই ধরনের একটা করে ভিডিও আমার চ্যানেলে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের প্রত্যাবর্তন, দিল্লি ওয়াশিংটন নয়া রসায়ন এবং বাংলাদেশের আগামী রাজনীতির রোডম্যাপ কি হতে যাচ্ছে, এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। দর্শক, আওয়ামী লীগের পতন হয়েছে 1.5 বছর। এই 1.5 বছর পরে এসে যদি আপনি বাংলাদেশের রাজনীতির রসায়নটা মেলাতে চান, মেলে কি? সেই স্থিতিশীল বাংলাদেশ, সেই উন্নয়নকামী বাংলাদেশ কিছু আছে অবশিষ্ট? আজকে নেই। তখন বারবার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রশ্নটি চলে আসে। দর্শক, বাংলাদেশের রাজনীতি আজকে 1.5 বছর পরে এসে যদি দেখেন যে চরম এক ক্রান্তিকাল পার করছে। দেশের প্রধান ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু প্রশ্ন উঠছে, এই নির্বাচন কি আদৌ সেই স্থিতিশীলতা আনতে পারবে? আজ থেকে 1.5 বছর আগে যে স্থিতিশীল বাংলাদেশ উন্নয়ন অবকাঠামো দিয়ে এগিয়ে যাচ্ছিল, কিছু অনিয়ম সবসময় থাকে, 1.5 বছর আগেও ছিল। সেই অনিয়মটা যদি বাদ দেন, বাদ দিয়ে যদি চিন্তা করেন, একটি স্থিতিশীল বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করছিলাম। কিন্তু আজকে প্রশ্ন উঠছে যে এই যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচন পরবর্তী সময়ে কি হবে? স্থিতিশীলতা ফিরবে? আমি বলতে চাই বা আমরা বলতে চাই, গত 1.5 বছরের দেখা থেকে প্রশ্নই আসে না। স্থিতিশীলতা তো ফিরবেই না, বরং আরো বাড়বার সম্ভাবনা আছে। কিভাবে সম্ভাবনা আছে সেটাও আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। আগামী 28 ফেব্রুয়ারি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবার কথা রয়েছে। তখন কি শুধু পুলিশ বাহিনী দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? বিশেষ করে যখন পুলিশ বাহিনী নিজেই নানা অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন বর্তমান রাজনৈতিক শূন্যতায় আওয়ামী লীগ হয়ে উঠতে পারে একমাত্র আশার বাতিঘর। আমরা আলোচনা করব দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যকার ভূ রাজনৈতিক সম্পর্কের রসায়ন কিভাবে আওয়ামী লীগকে আবারও মূলধারার রাজনীতিতে ফেরাতে সহায়ক হতে পারে। শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের নিরলস প্রচেষ্টা কি সফল হবে? আওয়ামী লীগ কবে এবং কোন প্রক্রিয়ায় ফিরবে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামোটি গত 1.5 বছর দেশটা চালালো, সেই সরকারটি দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং আইন শৃঙ্খলার পাহাড় সম চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মনে আজ বড় প্রশ্ন, নিরাপত্তা কোথায়? পুলিশ বাহিনীর একটি বড় অংশ আজ হতাশ। আজকে 1.5 বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই হতাশা কাটিয়ে পুলিশকে একটা স্বাভাবিক বাহিনীতে আজও পর্যন্ত 1.5 বছর আগে যে বাহিনীটি ছিল সেই বাহিনীতে রূপান্তর করতে পারেনি। গণপুলিশ হত্যা, গণচাকরিচ্যুতি এবং প্রশাসনিক বদলের কারণে পুলিশ বাহিনীর মনোবল এখন তলানিতে। তারা কি একা সামাল দিতে পারবে 28 ফেব্রুয়ারি পরবর্তী বাংলাদেশকে? বাস্তবতা হলো, দেশের মাঠ পর্যায়ে যে বিশাল সাংগঠনিক ভিত্তি আওয়ামী লীগের রয়েছে, তাকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনা অসম্ভব। যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, সেই এনসিপি বা নতুন শক্তিগুলো আজ দৃশ্যপটে ক্রমেই ফিকে হয়ে আসছে। এনসিপি বা এই যে তরুণ তুর্কিদের যে ভূমিকাটা হওয়ার কথা ছিল বা তাদের মধ্যে যে ফায়দা হাসিলের ব্যাপারটা ছিল, অর্থাৎ এই যে তথাকথিত অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হবার কথা ছিল তাদের, কিন্তু মূল বেনিফিশিয়ারি কারা? মূল বেনিফিশিয়ারি একটি বিশেষ সাম্প্রদায়িক রাজনৈতিক দল, মৌলবাদী রাজনৈতিক দল জামাত ইসলামী। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে অভ্যুত্থান বা তথাকথিত অভ্যুত্থানের যে ফায়দা হাসিলটা জামাত ইসলামী ইতিমধ্যে করে ফেলেছে। অন্যদিকে আপনারা গত 1.5 বছরে দেখছেন যে বিএনপি দেশ জুড়ে দখলবাজি, চাঁদাবাজি, হামলা মামলার রাজনীতিতে ব্যস্ত হয়ে গত 1.5 বছর মানুষের জীবন কিভাবে অতিষ্ঠ করে ছেড়েছে।
এই অরাজক পরিস্থিতিতে সাধারণ মানুষ আবারও সেই স্থিতিশীলতা খুঁজছে যা গত 1.5 দশকে দৃশ্যমান ছিল। এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে বলে থাকেন প্রায়শই যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, কিন্তু ইতিহাস বলে আওয়ামী লীগ ফেনিক্স পাখির মতো বারবার ফিরে আসে। কেন আওয়ামী লীগে আসার আলো? প্রথমত, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক পরিমণ্ডলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এখনো পর্যন্ত।